দর্শক, বাংলাদেশের বড় বড় দলের নেতাকর্মীরা বলতেছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইতেছে, এই পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে এদেশের জনগণের উপকার কি হবে এবং এই দেশের বড় বড় দলের নেতাকর্মীদের উপকারটা কি হবে, স্বার্থটা কি, এইটা নিয়ে আলোচনা করছেন। মানে আমরা কিন্তু অনেকেই জানি না যে পিআর পদ্ধতিতে আসলে কি, নির্বাচনটা হইলে পিআর পদ্ধতিতে জনগণের উপকার কি বা দেশের কি উপকার হবে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। চলুন আমরা এই যে ভদ্রলোক, তিনি পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে খুব ভালো বিশ্লেষণ করছে, চলুন তার কথাগুলো শুনি। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে। একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না, তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে। সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে, প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপি ফরসে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায়, তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে। অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে। মানে আমার জেলার 10 জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব, ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো, এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো, এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো, তাহলে জনগণ তাকে ভোট দিবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না, আমার কাছে ধানের শীষ ভালো, ধানের শীষের প্রার্থীও ভালো, আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই, তার মানে আমি ধানের শীষকে ভোট দিব। আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে। ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন, তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে। সহজ বাক্য হচ্ছে এই, আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআরের মাধ্যমে, তথা মার্কায় ভোট দিবে। আপনার জেলার মধ্যে ভোট হবে, মার্কা হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে, তখন তাদের ওই তালিকা থেকে 1, 2, 3, 4 সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে। ফর এক্সাম্পল, বিএনপি যদি অর্ধেক পায়, তাহলে তারা 10টা আসনের মধ্যে 10 জনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই 10 জনের আন্দাজ তো তারা ভোট পায় না, যখন পেল না, তখন ওই 10 জনের লিস্ট থেকে 1, 2, 3, 4, 5 ওই 5 জনকে তারা সংসদে পাঠাবে, এবং ওই 5 জনই ওই 10টা আসনের যে 5টা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে। তাহলে আপনি ভোট দিলেন পিআর পদ্ধতিতে, কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই, যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম, কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে। তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে? জনপ্রিয় হওয়ার কারণ আছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, অন্যায়কারী, খুন খারাপি, অত্যাচার, জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না। কেন পারবে না? সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই 6টা আসনে আমি প্রার্থী দিলাম এই 6 জনকে, আর একই জায়গায় আরেক পার্টি এই 6 জনকে দিল। যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে, প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য, শিক্ষিত মনে করে, তাহলে তারা উইন হবে। যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে, তাহলে তারা সেখানে উইন হবে। পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই। তাহলে আপনি এক ডিলে 2 পাখি পেয়ে গেলেন।
একদিকে আপনার পছন্দ যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই, কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই, কিংবা বিএনপিকে দেখতে চাই, আপনি তাকে দেখতে চান। সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন, পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে, তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন, জানেন এবং তাকে নিলেন। তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে, এরা ভোকাস করছে, এরা পিআর নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে। আমার কাছে তো মনে হয় পিআর যখন শুরু হবে তখন পিআরে বরং জনতার ঢল নামবে। এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত, কাকে বাঁচবো কাকে বাঁচবো না, কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন, পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে। তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন। এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে, যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে, তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে, পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতির এই নির্বাচন ছাড়াও আপনি এটাকে চাইলে বিভাগ ভিত্তিক করতে পারেন, যে না আমরা জেলা করব না, বিভাগ ওয়াইজ একই ফরম্যাটে বিভাগে আপনার তালিকা প্রকাশ করবেন, পার্সেন্টেজ অনুযায়ী আপনার বিভাগের লোকই ওই বিভাগের এমপি হিসাবে থাকবে। আর আপনি চাইলে ন্যাশনালিও করতে পারেন, সমগ্র বাংলাদেশ ব্যাপী, যে আমার প্রার্থীর কোনো বিষয় নয়, আমি ভোট দিব, মার্কায় দিয়েছি, যে কোনো একজন এমপি আমার এখানে এসে নেতৃত্ব দিতে পারেন। সেটা আপনার এই দলই 300 আসনের প্রার্থী ঘোষণা করার পরে আপনি সেখান থেকে দল যে কয়জনকে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে নিতে চায় সেটা তার ব্যাপার। আবার দল চাইলে, নির্বাচন কমিশন যদি মনে করে যে এই তালিকার মধ্য থেকে দল নিচের একজন ব্যক্তিকেও নিয়ে যেতে পারে,